স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রতিবেদন পেশ করে। এতে শেখ হাসিনা ছাড়াও তার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম পাওয়া গেছে। প্রতিবেদন হাতে নিয়ে প্রধান উপদেষ্টা জানান, তিনি শিগগিরই আয়নাঘরগুলো দেখতে যাবেন। আয়নাঘর সরকারের বিশেষ বাহিনী দিয়ে পরিচালিত গোপন আটক কেন্দ্রের নাম। শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক দলসহ ভিন্ন মতাদর্শের অনেকজনকে আয়নাঘরে বন্দী রাখা হয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকজন মুক্তি পান আয়নাঘর থেকে। এরপর গুম সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের গুম সংক্রান্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রতিবেদনের গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। কমিশনের সদস্যরা জানিয়েছেন, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। কমিশনের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানানো হলে তিনি সম্মতি দেন। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এসালম, বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের অন্যতম শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর, সিআইডি সমন্বয়ে গঠন হয়েছে যৌথ অনুসন্ধান তদন্ত দল। যে দলটি পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে। অ্যাটর্নি জেনারেল অফিস এই যৌথ দলকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে বিএফআই বা বাংলাদেশ ব্যাংক। আদিত্য আরাফাতের প্রতিবেদনে আরও দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাচারের অর্থ দেশে ফেরাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন হয়েছে টাস্কফোর্স। সরকার পতনের পর সন্দেহজনক লেনদেন পাওয়ায় এ পর্যন্ত প্রায় ৫৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৪,৫০০ কোটি টাকা। BFIUর তথ্য বলছে, দেশের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের পাশাপাশি সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ব্যবসায়ীদের একটি অংশের বিদেশে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট BFIUর কাছে এস আলম, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট, ওরিয়ন গ্রুপ, নাসা, শিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরই এদের বিরুদ্ধে দুদক, সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে দুদক, সিআইডি এবং এনবিআরের সমন্বিত যৌথ অনুসন্ধান তদন্ত টিম গঠন করে দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই টিমের কার্যপরিধিও ঠিক করেছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস যৌথ দলকে আইনি সহায়তা দিবেন। তদন্তের গোপনীয়তা রক্ষা করে এই টিম পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স এবং BFIUকে তথ্য সরবরাহ করবেন। এই যৌথ দলের কার্যালয় BFIU বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিরাপদ স্থানে হবে। টিআইবি মনে করে, পাচারের অর্থ দেশে ফেরানো কঠিন হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেইখানেই যে পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়টা আছে। ওইসব দেশের এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এক ধরনের সহমর্মিতা আছে, আমাদের আন্দোলনের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতার মনোভাব আছে। এই সুযোগটা নেওয়া সম্ভব
যার মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াটাকে একটু টেলিস্কোপিং করে একটা ত্বরান্বিত করা সম্ভব হতে পারে। যৌথ তদন্ত দল গঠনের বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থার দায়িত্বশীল কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্বাধীনতার পর থেকে কম বেশি অর্থ পাচার হয়েছে বিদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে গত 15 বছরে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এই সময়ে। এই অর্থ দেশে ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার পর থেকেই রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন রাজনীতিবিদ, শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির স্মারক। ৭১-এ জাতি মেধাশূন্য না হলে দেশ এগিয়ে যেত, আরও এমন প্রত্যাশায় উঠে আসে নতুন প্রজন্মের কণ্ঠস্বরে। কুয়াশা ভেজা শীতের সকালে ফুলে ফুলে সিক্ত রায়েরবাজার বধ্যভূমি। অর্ধনমিত লাল সবুজের পতাকা জানান দেয় সূর্য সন্তানদের হারানোর দিন আজ। স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন মন, হাতে ফুল আর বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। সবার উদ্দেশ্য শহীদদের শ্রদ্ধা জানানো। ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দুরন্ত তরুণরাও। আমাদের বীরাঙ্গনা এবং সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে কষ্ট, সেটাকে যেন আমরা ভুলে না যাই। শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, এই চেতনাকে লালন পালন করা মূলত, যাতে আমাদের দেশে কোনো ধরনের শোষণ নিপীড়ন এইটা যেন আর না থাকে। নতুন প্রজন্মের বর্তমান বাংলাদেশ বিশ্ব দরবারে আলো ছড়াবে এমন প্রত্যাশা সবার। স্বাধীনতা হয়তো পেয়েছি, একটা ভূখণ্ডের স্বাধীনতা, কিন্তু মনোজগতে যে মুক্তি, সে মুক্তি অর্জনের জন্য আরো অনেক সময় লাগবে বলে মনে করি। জনগণ যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে এবং বাক স্বাধীনতা পেতে পারে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও ছিল সাধারণ মানুষের ঢল। তারা বলছিলেন বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে শোষণ ও বৈষম্য মুক্ত। যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরা বেশিরভাগই আসলে শ্রমজীবী মানুষ ছিলেন। সবচাইতে বড় চাওয়া ছিল যে তাদের দুমুঠো অন্নের জোগাড় হবে, তাদের একটা ঠিকঠাক থাকার জায়গা হবে। যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিংবা শহীদদের যে স্বপ্ন আসলে এই দেশে বাস্তবায়ন হয়নি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটতে হলে আমাদেরকে এই শহীদদেরকে স্মরণ করতে হবে। কোমলমতি শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। দেশটা সুন্দর হোক, দেশের পরিবেশ সুন্দর হোক। বুদ্ধিজীবী দিবস পালন করতে আসছে, এটা যেন সামনে আর বড় করে উদযাপিত হয়। ৭১-এ স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত মেলেনি মুক্তি। তাই ২৪-এর অভ্যুত্থান ঘিরেই নতুন করে স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের ইতিহাস বিকৃতি দেখতে চান না নতুন প্রজন্ম। এছাড়াও ৭১-এর চেতনা ধারণ করে আগামীতে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই গৌরবময় দিনটা জানান দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে। রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ভরে জাতির মেধাবী সন্তানদের স্মরণ করছে জাতি। ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। বিয়োগলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিয়োগলে করুণ সুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন হতবিহ্বল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা বলেছেন, রাষ্ট্র গড়ার সুযোগ যেন নষ্ট না হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে এমনটাই বলেন তিনি। এদিকে নরসিংদীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মান আর সমতায় ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান। ৭১ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। এদিকে মোহাম্মদপুর রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বিগত স্বৈরশাসকের আমলে মানুষের মুক্ত বুদ্ধির চর্চা বাধাগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে, সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। নরসিংদীর বেলাবোতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, তবে তা সম্মান ও সমতার ভিত্তিতে। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। এদিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে সব সেক্টরে দুর্নীতি হয়েছে, তার নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সারা বাংলাদেশে 15.5 বছরে দুর্নীতি হয় নাই এরকম কোনো সেক্টর জানা আছে? সেটারই আমরা নিরাময়ের চেষ্টা করছি, নিরসনের চেষ্টা করছি, এবং সেটা করতে যে চ্যালেঞ্জগুলো প্রচুর আছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। আর তরুণ ছাত্রনেতারা প্রত্যয় জানালেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে বুদ্ধিজীবীদের আদর্শে গড়ার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে যখন পুরো দেশের মানুষ বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে ওঠে। একটি জাতিকে মেধাশূন্য করতে এই নির্মম হত্যাযজ্ঞ সেদিন বাংলাদেশ সহ পুরো বিশ্বকে হতবিহ্বল করে দিয়েছিল। রচিত হয়েছিল একটি জাতির 1000 বছর পিছিয়ে যাওয়ার ইতিহাস। ভোরের আলো ফোটার পরপরই দিবসটি উপলক্ষে ঢাকার রায়েরবাজার বৌদ্ধভূমিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর মিছিলে যোগ দেয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা শেষে তরুণ রাজনীতিকরা বলেন, গেল 16 বছর মুক্তিযুদ্ধ একটা স্বৈরাচারী গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল। সময় এসেছে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ উজ্জীবিত হয়ে মুক্ত চিন্তার সমাজ বিনির্মাণের। গত 53 বছর আমরা যেভাবে পিছনে চলে গিয়েছিলাম শাসনে, শোষকের ফ্যাসিবাদী সরকারের কারণে, আমার মনে হয় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে আমরা আরেকটু এগিয়ে এসেছি। আওয়ামী লীগ পরবর্তী যে মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের মাস, কাল ইত্যাদি, এগুলো হচ্ছে আসলে মূলত মুক্তিযুদ্ধকে পুনর্দখল করার লড়াই। স্বৈরাচার পতনের পর নতুন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হবে বর্তমান প্রজন্ম, এমন প্রত্যাশা রাজনৈতিক দলের নেতাদের। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটাই যারা ধারণ করে তারাই বারবার ফিরে আসবে এই বদ্ধভূমিতে। আমরা সে কারণে এসেছি এবং তাদের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে অগ্রসর করে নেওয়ার শপথই আমরা নিচ্ছি। যার জন্য আমরা ব্রিটিশ বিরোধী লড়াই করেছি, পাকিস্তান বিরোধী লড়াই করেছি, আমাদের স্বাধীনতার পরও 53 বছর ধরে বাঘ, ব্যক্তি, সংবাদপত্র এবং মানুষের মুক্ত চিন্তার অধিকারের জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। এদিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা গণতন্ত্রকে হত্যা করেছে,
যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ছিল রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামী বাংলাদেশে কেউ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আন্দোলন সংগঠনে নির্যাতিত হয়েছে, কিন্তু শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবন্ধীদেরকে নির্যাতিত করা হয়েছে পুলিশের মাধ্যমে। বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামীর বাংলাদেশে কেউ যাতে বাধাগ্রস্ত না হয় আহ্বান জানান বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের। আপনাদের সেই সাহস, সংকল্প ও শক্তি আমাদের জন্য প্রেরণার উৎস, অনেক মানুষের জন্য। এটি আমাদের উদ্বুদ্ধ করে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে। প্রচলিত সুবর্ণ নাগরিক কার্ডকে গতিশীল করে আগামীতে স্বাস্থ্য বীমা, শিক্ষাবৃত্তি, পরিবহন ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা যুক্ত করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই। পাশাপাশি সরকারি চাকরিতে এই সকল মানুষেরাদের জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনাও আছে আমাদের ভিতর। স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি জেলা সদর হাসপাতালে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের চেষ্টা করা হবে বলেও জানান তারেক রহমান। জেলা সদর হাসপাতালে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের চেষ্টা করব। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত সবার আগে বাংলাদেশ কনসার্টের থিম সং নতুন সূর্য নতুন এক গান আগলে রাখে আমায় এই মাটির ঘ্রাণ প্রকাশ করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি থিম সংটি প্রকাশ করেন। অ্যানি বলেন, গত 15-16 বছরে মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি, তাই বিএনপির পক্ষ থেকে এমন আয়োজন। এ সময় ঐক্যবদ্ধ থেকে আগামীর পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বর দেশের সূর্য সন্তানরা যে অসাম্প্রদায়িক বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রজন্ম সেই ধারণা বুকে নিয়ে গণ আন্দোলন করে নতুন বাংলাদেশের ইতিহাস রচনা করছে, এমনটাই বলেছেন উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বুদ্ধিজীবী দিবসের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে উদীচী। বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছিল তাদের বিরুদ্ধে সোচ্চার হতেই হবে। দেশকে ভালোবেসে এগিয়ে যেতে হলে তরুণদের হাল ধরতেই হবে। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান পাকিস্তান বাহিনীর ভীতির কারণ ছিল, সেই স্লোগান কোনো রাজনৈতিক দলের হতে পারে না বলেও জানান বক্তারা। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি। কোন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে একাকী বাস করতেন কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরে শৌচাগারে পা পিছলে পড়ে মাথা কেটে যায় তার। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে বাংলা একাডেমিতে কবির জানাজায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফারুকী সহ বিশিষ্টজনরা। ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান ভক্তরা। একটা জাতির এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কিনা। খুব বেশি কবিতা লিখেন নাই, মানে খুব বেশি বই বের হয় না ওনার, কিন্তু তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজায় অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ।
যতদিন বাংলাদেশে দ্রোহ থাকবে, মিছিল থাকবে, আন্দোলন থাকবে, ততদিন হেলাল হাফিজ সবার মাঝে বেঁচে থাকবে, বলেন শফিকুল আলম। এর চেয়ে বড় ট্রিবিউট আর কিছু হয় না। উনি কি চেয়েছেন? উনি চেয়েছেন তার কবিতা সবাই পড়ুক এবং আমরা তার কবিতা পড়েছি। মনে হয় না বাংলাদেশ কোনোদিন ভুলবে। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। কবিকে ফুলেল শুভেচ্ছা জানায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বাংলা সাহিত্যে কবি হেলাল হাফিজের অসামান্য অবদানের কথা তুলে ধরেন তারা। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই, তিনি পরলোক গমন করেছেন, কিন্তু তার স্মৃতি, তার সাহিত্য আমাদের মাঝে থেকে যাবে সারা জীবন। মাজুমা ফ্রুসনিলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। নারী উদ্যোক্তা কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আমার বাজারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হলো শীতকালীন পণ্য মেলা। উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের পণ্য ব্র্যান্ডিংয়ের জন্য এই আয়োজন, এমনটাই জানান আয়োজকরা। আমার বাজারের উদ্যোক্তা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম জয় ভবিষ্যতে এর চেয়ে বড় ধরনের প্ল্যাটফর্মে নিয়ে যেতে সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতার আশা ব্যক্ত করেন। এমডি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ডক্টর ইশতিয়াক মাহমুদ। আয়োজক প্রতিষ্ঠান বলছে, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় এই পুরস্কারে ভূষিত হলেন ওয়ালটনের এমডি। ক্রেতাদের কাছে সনি স্মার্টের মানসম্পন্ন পণ্য ও সেবার অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাইন্ড ব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস স্লোগানে চালু হলো সনি স্মার্টের আকর্ষণীয় ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন। রাজধানীর আগারগাঁওয়ে সনি স্মার্ট ফ্ল্যাগশিপ শোরুমে বর্ণাঢ্য আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এর আওতায় পণ্যভেদে সনি ব্রাভিয়া টিভি ও সনি সাউন্ড সিস্টেম কিনে 5 তারকা হোটেলে কাপল ডিনার সহ ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত বিভিন্ন উপহার সামগ্রী। বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস, 19তম সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টস কনফারেন্স এবং দ্বিতীয় গ্লোবাল হেলথ ক্যাটালিস্টের 3 দিনব্যাপী ঢাকা সামিট শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ক্যান্সার সচেতনতা এবং চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচনের আশা আয়োজকদের। কর্মসূচিতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 1200-রও বেশি অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। এছাড়া 50 জনেরও বেশি ক্যান্সার বিশেষজ্ঞ এতে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জন হপকিন্স, রয়্যাল মার্স্টেন এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরাও। কর্মসূচির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে। গাইবান্ধায় এনআরবিসি ব্যাংকের মতবিনিময় সভা ও ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে গাইবান্ধা শহরের এসকেএস ইন রিসোর্ট সেন্টারে এনআরবিসি ব্যাংক ও কেয়ার বাংলাদেশের আয়োজনে গ্রাহকদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। এছাড়াও অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রবিউল ইসলাম, ডিএমডি হারুনুর রশিদ, কেয়ার বাংলাদেশের সিনিয়র টিম লিডার জর্জ নকরেক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে 20 জন দুস্থ নারীকে 50,000 টাকা করে ঋণ বিতরণ করা হয়। সৌদি আরবের জেদ্দা বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে কুমিল্লা নাইট পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করেন কুমিল্লা সমিতির সভাপতি কাজী নিয়ামুল বশির। প্রতিনিধি এয়ার নোমান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন বিমার বাংলাদেশ জেদ্দার রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার। আয়োজন বাস্তবায়নে ছিলেন মেহেদি হাসান সোহাগ, মোহাম্মদ মুক্তার, মাসুদ হাসান, কাজী জহির সহ বিভিন্ন জেলা সমিতির সভাপতি ও সেক্রেটারিরা। আরও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসীও। শীতকালীন পিঠার আয়োজন বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। প্রবাসীরা নানা ধরনের পিঠা বানিয়ে অংশ নেন প্রতিযোগিতায়। পরে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকরা।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে ওমান বাংলাদেশ স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান, কোরআন তেলাওয়াত ও 2024-এর ছাত্র আন্দোলনের চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতেই এমন উদ্যোগের সাধুবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেন। শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন ইভেন্টের, পাশাপাশি ফুটবল ও দৌড় প্রতিযোগিতায় অংশ নেন স্কুলের বোর্ড মেম্বার, শিক্ষক ও অভিভাবকেরা। আর উপস্থিত ছিলেন স্কুল বোর্ড মেম্বার আব্দুল লতিফ, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বিশ্বাস। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন সিটিতে বিজয় দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল কালচার রিসার্চ সেন্টার অব বাংলাদেশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু জানান, জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন সিটির 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহিন খালিক। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে মিনা আবেদিনের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন বাংলাদেশের শিল্পী লায়লা, শহীদ, সাইদ, জাবলুল সহ স্থানীয় শিল্পীরা। শনি ও রবিবার কুইন্সের হিল সাইড অ্যাভিনিউয়ে মঞ্চনাটকের এই কর্মশালায় অংশ নেন অর্ধশতাধিক অভিনয় শিল্পী। প্রতিনিধি কানু দত্ত জানান, অভিনয়ের পাশাপাশি কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, নাটকের ইতিহাস, পোশাক, মেকআপ, লাইট, মঞ্চ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে দেওয়া হয় প্রশিক্ষণ। কর্মশালার পরিচালক, অভিনেতা ও উপস্থাপক খায়রুল ইসলাম পাখির উদ্যোগে এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন তৌকির আহমেদ, বন্যা মির্জা, শিরিন বকুল সহ আরও কয়েকজন। রবিবার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করেন তৌকির আহমেদ। নিয়মিতভাবে কর্মশালা আয়োজনের প্রত্যয় জানান আয়োজকরা। কাতারে বাংলাদেশে অধ্যুষিত নাজমা এলাকায় উদ্বোধন করা হয়েছে দ্য রয়্যাল আকসা রেস্তোরাঁ। প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন কাতারি স্পন্সর মোহাম্মদ মনসুর আল শারশানি ও তারিফ হোসেন দেওয়ান, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির, বিল্লাল হোসেন সহ অন্যান্যরা। এ সময় প্রবাসীদের কাতারের আইন মেনে ব্যবসা করার আহ্বান জানান রাষ্ট্রদূত। এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।